পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 12। আকাশের কথা শুনে সন্ধ্যার ভ্রু কুঁচকে যায়। আকাশ কি বোঝাতে চাইলো? বাচ্চার বাবার প্রতি ইন্টারেস্ট নেই, আর বাচ্চার মায়ের প্রতি ইন্টারেস্ট মানে বাচ্চার মা তো সে। আকাশ এই কথা কেন বলল? আকাশ তো তাকে সহ্য করতে পারে না, তার বাচ্চাকেও মারতে চায়। তাহলে আকাশ এসব কি বলছে? সন্ধ্যার সব এলোমেলো লাগলো। আকাশের মুখাবয়ব গম্ভীর, সেই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার শুকনো মুখটা তার ভালো লাগলো না। মনে হলো এই হসপিটালের ডক্টরগুলো মেয়েটির উপর অত্যাচার করেছে, এই জন্য মেয়েটির অবস্থা করুন। চোখ দুটো কি ভীষণ লাল। আকাশে বিরক্ত কণ্ঠে ডাকে নিয়াজ। নিয়াজ ছোট করে বলে, হ্যাঁ। ডক্টরদের পেমেন্ট করবে না, মনে থাকে যেন। নিয়াজ অবাক হয়ে বলে, কেন? ওরা পেশেন্টের ট্রিটমেন্ট এখনও ঠিকঠাক পারে না, আরও ট্রেনিং নিতে হবে। নিয়াজ স্তব্ধা খেয়ে যায়। তার এত বড় বড় স্যাররা সন্ধ্যার অপারেশন করলো, আর আকাশ বলছে তাদের আরও ট্রেনিং নিতে হবে। সে বলে, বুঝলাম না। আকাশ এখনও সন্ধ্যার দিকে চেয়ে। সন্ধ্যা অবাক চোখে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ সন্ধ্যাতে দৃষ্টি রেখেই বিরক্ত কণ্ঠে বলে, যে ডক্টররা অপারেশন করতে গিয়ে পেশেন্টের হার্ট করে, তাদের ডক্টর হওয়ার যোগ্যতা নেই, বুঝেছ? নিয়াজ কেসে ওঠে। আকাশের দৃষ্টি যে সন্ধ্যাতে তা দেখছে, সাথে আকাশের ধ্যান ধারণাও যে সন্ধ্যাকে ঘিরে, এটাও বুঝেছে। না মানা বউটার প্রতি কি সিরিয়াস ভাবা যায়? অপারেশনের পর কোন রোগী আরামে থাকে? কিন্তু আকাশের বউ বাচ্চা জন্ম দেওয়ার পর ব্যথা পাচ্ছে বলে আকাশ কি সুন্দর ডক্টরদের মূর্খ বানিয়ে দিচ্ছে। নিয়াজ বাখারা হয়ে কেবল দেখলো আকাশকে। আকাশের অযৌক্তিক কথায় সন্ধ্যার চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে। চোখ সরিয়ে নেয় আকাশের থেকে। তখনই কেবিনে একে একে সকলে প্রবেশ করে। আসমানি নাওয়ান, তার বোন তারা, ইরা, শিমু সকলে প্রবেশ করে। নিয়াজ মূলত ইশারায় ডেকেছে সবাইকে। শিমু উকি দিয়ে সন্ধ্যাকে দেখে দৌড়ে আসে সন্ধ্যার কাছে। একটি ছোট্ট দোলনার মতো জায়গায় বাচ্চাটিকে শুইয়ে রাখা হয়েছে। শরীরে কিচ্ছু নেই। কি সুন্দর ফুটফুটে এক বাচ্চা, অনবরত হাত পা নাড়ছে, বড় বড় চোখে তাকিয়ে আছে। ছোট তুলতুলে বাচ্চাটিকে দেখে শিমু নিজেও যেন বাচ্চা হয়ে গেল। খুশিতে হাত পা কাঁপছে বলে মনে হলো। শিমুর মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, কি সুন্দর। এদিকে ইরা ধীরে সুস্থে সন্ধ্যার কাছে এসে সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দেয়। সন্ধ্যার চোখ ঘুরিয়ে সৌম্য ভাইয়াকে খুঁজল। তার মানুষটার অনুপস্থিতি দেখে সন্ধ্যা ইরাকে জিজ্ঞেস করে, ভাইয়া কোথায় ভাবি? ইরা মৃদু হেসে বলে, সে তার বোনের জন্য দোয়া আনতে গিয়েছে, বুঝলে? সন্ধ্যা কথাটা শুনে বুকে প্রশান্তির ঢেউ খেলে যায়। সে কেন তার ভাগ্যের দোষ দেয়? তার সৌম্য ভাইয়ার মতো ভাই কি হতভাগীরা পায়? পায় না। সৌম্য ভাইয়ার মতো ভাইয়া পেতে অনেক সৌভাগ্য নিয়ে জন্মাতে হয়। তার হাজারটা দুঃখের মাঝে তার সৌম্য ভাইয়া এক টুকরো সুখ। ইরা সন্ধ্যার মাথায় আলতো হাতে আরও কবার হাত বুলিয়ে দিয়ে বাচ্চাটার দিকে যায়। আসমানি নন সন্ধ্যার বেডের পাশে সে দাঁড়িয়েছে, এক ধ্যানে চেয়ে আছে মেয়েটার দিকে। সে এক মুহূর্তের জন্য ভেবেছিল হয়তো তার জান্নাতকে সে হারিয়ে ফেলবে। তার মনে হলো সে তার মৃত বোন জ্যোৎস্নাকে দেখছে, যে এই পরিস্থিতিতে একা একাই লড়ে সৌম্য আর সন্ধ্যাকে জন্ম দিয়েছিল। সন্ধ্যা ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে আসমানি নয়নের দিকে। আসমানি নয়ন এগিয়ে এসে সন্ধ্যার মাথায় হাত রাখে। সন্ধ্যা ঢোক গিলে নিচু স্বরে ডাকে, আম্মা। আসমানি নয়নের ঝাপসা চোখ জোড়া পলক ঝাপটে নিজেকে সামলালেন। নিচু হয়ে সন্ধ্যার কপালে চুমু এঁকে আওড়ায়, আমার মা। সন্ধ্যা চোখ বুজে প্রশান্তির শ্বাস ফেলে। আজ আর অপরিচিত আকাশের জন্য ততটা কষ্ট হয় না যতটা আগে হতো। সেই পরিচিত আকাশকে ছাড়া অদ্ভুত এক প্রশান্তি পায় মনে। তার রাজপুত্র এই পৃথিবীতে এসেছে বলে হয়তো সে এখন তার জীবনের সব কিছু। আসমানি নয়নের বোন তারা সন্ধ্যার বেডের অপর পাশে এসে বসে। সন্ধ্যার মাথায় হাত বোলায়। সন্ধ্যা প্রশান্তির হাসি হাসে। আকাশে এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়িয়েছে। ভ্রু কুঁচকে দেখছে এদের সকল কাহিনী। মা তো এই মেয়েকে পুরো নিজের মেয়ে বানিয়ে ফেলেছে। আকাশ তার মাকে যত দেখে তত অবাক হয়। এক অচেনা মেয়ের প্রতি তার মা কত প্রজেসিভ। নিয়াজ আকাশের পিছু এসে আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ শার্টটা খোলো। আকাশ বিরক্তি কণ্ঠে বলেন, নো। নিয়াজ আর আকাশের কথায় আসমানি নওয়ান তারা তাকালো আকাশের দিকে। সন্ধ্যাও তাকালো। সকলের দৃষ্টি আকাশের পরনের রক্তমাখা শার্টের দিকে যায়। অপরিষ্কার রক্তের অস্তিত্ব বুঝতে পেরে সকলেরই অস্বস্তি হয়। এর মধ্যে সন্ধ্যার বেশি অস্বস্তি হয়। আসমানি নওয়ান ভ্রু কুঁচকে বলে, শার্ট খুলছো না কেন? আকাশ সন্ধ্যার দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, ইচ্ছে করছে না। আসমানি নওয়ান বিরক্ত হয়। ইচ্ছে করছে না মানে কি? এই শার্ট পরে থাকার মানে কি?
সে ছেলের উপর রেগে বলে, আকাশ শার্ট খোলো। আকাশ ভ্রু কুচকে বলে, কেন? আসমানি নয়ন বিরক্ত হয়ে বলে, কেন মানে? দেখছো না এটা নোংরা হয়ে গিয়েছে, তাছাড়া দেখতেও খারাপ লাগছে। আকাশ গাছাড়া ভাবে বলে, তুমি চোখ বন্ধ করে রাখো, তাহলেই তো আর খারাপ লাগবে না। ছেলের গাছাড়া ভাবে ভীষণ চটলেন তিনি। রেগে বলেন, অসভ্যের মতো আচরণ করছো কেন? এবারও আকাশের ভাবলেশীন উত্তর, চাইলে তুমিও করতে পারো। আসমানি নয়নের চোয়াল শক্ত করে তাকায় আকাশের দিকে। এত অসভ্য হয়েছে ছেলেটা, কিছু বলাও যায় না। নিয়াজ কপাল চাপড়ায়। এই আকাশটা এত অদ্ভুত আচরণ করছে, সে চুপচাপ দেখে যাচ্ছে, বলার মতো কিছু পায় না। ওদিকে সন্ধ্যার বেশ রাগ হয় আকাশের প্রতি। দৃষ্টি আকাশের চোখে রেখে দাঁত কটমট করে আওড়ায়, একটা পাক্কা জানোয়ার হয়েছে। কথাটা সন্ধ্যা আসতে বলতে চাইলেও গলার আওয়াজ বেশি হয়ে গিয়েছে, ফলস্বরূপ সবাই শুনতে পেয়েছে। কথাটা আকাশের কানেও স্পষ্টভাবে ভেসে এসেছে। সন্ধ্যার মুখে নিজেকে নিয়ে এহেন সম্বোধনে প্রচণ্ড রাগলো আকাশ। ডান হাত এগিয়ে নিয়ে সন্ধ্যার গলা চেপে ধরার ভঙ্গি করে রাগান্বিত স্বরে বলে, কি বললি বেয়াদব মেয়ে? সন্ধ্যা তার মাথা দ্রুত বাঁধিকে ফিরিয়ে চোখ বুজে নেয়। আসমানি নয়নার তারা ডেকে ওঠে আকাশ। একই সময় নিয়াজও উচ্চারণ করে আকাশ শব্দটি। সন্ধ্যার গলার কাছে এসে আকাশের হাত থেমে গিয়েছে। সন্ধ্যার দিকে ঝুঁকে এসেছে সে। কাছ থেকে সন্ধ্যাকে দেখে ঢোক গিলছে বারবার। আকাশকে থেমে যেতে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আকাশ হাত সরিয়ে নেয়। ইচ্ছে করে সন্ধ্যার মুখের উপর ঝুঁকে পড়ে। আকাশের গরম নিঃশ্বাস সন্ধ্যার মুখের উপর আছড়ে পড়ে। সন্ধ্যা শক্ত হয়ে চোখ বুজে রেখেছে। আকাশ সন্ধ্যাকে নিখুঁতভাবে অবলোকন করে দৃঢ় কণ্ঠে আওড়ায়, গড প্রমিস, এই দুর্বল হার্ট নিয়ে আর তোমার মতো বেয়াদব মেয়ের সামনে আসবো না। আকাশের কথায় কি ছিল কে জানে, সন্ধ্যার বুকের বাপাশে চিনচিন ব্যথা করে ওঠে, তবে চোখ খুলল না সে। এদিকে আকাশ কথাটা বলে সোজা হয়ে দাঁড়ায়। রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগটা সন্ধ্যার উপর ঝাড়তে না পারলেও ঝেড়ে দিল একে চেয়ারে। পায়ের কাছে একটা চেয়ার দেখে সেটা জোরে সোরে একটা লাথি মেরে হনহন করে বেরিয়ে যায় কেবিন থেকে। সকলে হতভম্ব হয়ে চেয়ে আছে। আকাশের কখন কি হয় শুধু সেই জানে। আকাশকে এভাবে বেরিয়ে যেতে দেখে নিয়াজ আকাশের পিছু পিছু যায়। সন্ধ্যার ডান হাতে ক্যানুলা লাগানো, বা হাতে বেডের চাদর শক্ত করে ধরে রাখলো। আকাশ বেরিয়ে গেল বুঝতে পেরেও একবারের জন্য চোখ মেলল না, তাকালো না একবারও। শক্ত হয়ে পড়ে রইল সে। আকাশ হসপিটালের সিঁড়ি বেয়ে হনহন করে নামতে থাকে। তখনই সৌম্য তাড়াহুড়ো করে উপর দিকে উঠছিল। কেউ কাউকে খেয়াল না করায় দুজন দুজনের সাথে ধাক্কা খায়। আকাশ রেগে ডান হাত মুষ্টিবদ্ধ করে উপরে তোলে সামনের ব্যক্তিকে ঘুষি মারতে, কিন্তু সৌম্যকে দেখে তার হাত থেমে যায়। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। দৃষ্টি জোড়া লাল তার। আকাশ ঢোক গিলল। মুষ্টিবদ্ধ ডান হাত সৌম্যর সামনে থেকে নামিয়ে দেয়। এরপর সৌম্যকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে যায়। সৌম্য আকাশের ব্যবহারে ভীষণ অবাক হয়। সাথে অবাক হয় আকাশের পরনে রক্তমাখা শার্ট দেখে। ওদিকে পিছনে দাঁড়ানো নিয়াজ আকাশ আর সৌম্যর এই দৃশ্য দেখে খানিক অবাক হলো। আকাশকে বুঝতে পেরে ভালোও লাগলো। এদিকে এসে সৌম্যর উদ্দেশ্য বলে, সন্ধ্যার কাছে যাও, ও অপেক্ষা করছে। সৌম্য মাথা নেড়ে দ্রুত পায়ে উপরে উঠতে লাগলো, আর নিয়াজ আকাশের পিছু পিছু গেল। সৌম্য কেবিনে প্রবেশ করলে সর্বপ্রথম তার শয়নরত বোনকে চোখে পড়ে। দুর্বল কণ্ঠে ডাকে বনু। ভাইয়ের কণ্ঠে পেয়ে সন্ধ্যা চিলের ন্যায় ঘাড় ফিরিয়ে চোখ মিলে ঝাপসা দৃষ্টিতে তাকায় সৌম্যর পানে। সৌম্য দুর্বল পায়ে এগিয়ে এসে দাঁড়ায় বনুর পাশে। সে ভীষণ ভয় পেয়েছিল বনুকে নিয়ে। ভেবেছিল এইবার হয়তো তার বনুর কিছু একটা হয়ে যাবে। আল্লাহর অশেষ রহমতে তার বনু মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছে। সৌম্যর মন ভরে দেখে তার বনুকে। কিছু সময় পর সৌম্য একটু ঝুঁকে সন্ধ্যার কপালে চুমু খায়। সন্ধ্যা বা হাতে ভাইয়ের গলা জড়িয়ে ধরে, চোখ বুজে নেয়। এতক্ষণের জমানো অশ্রু বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা। ঠিক যেমন আদরের ছানা একটি আশ্রয় পেয়ে তার ভেতরে জমানো আবেগ ছেড়ে দেয়, সন্ধ্যা ভাইকে পেয়ে তেমনটাই করল। দুই ভাই বোনের আবেগী মুহূর্তে সকলের মন ভরে দেখল। আকাশ রাস্তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, শূন্য দৃষ্টি অজানায়। পাশ থেকে নিয়াজ বলে, সন্ধ্যা তোমাকে জানোয়ার বলার পরও তুমি ওকে আঘাত করতে পারলে না কেন আকাশ? আকাশ নিশ্চুপ। নিয়াজ আবারও বলে, সৌম্যকে মারতে গিয়েও থেমে গেলে কেন? সৌম্য অপরাধী জানার পরেও তুমি কয়েক মাস আগে সৌম্যকে কিছু না করে বাংলাদেশ ছাড়লে কেন? এসবের অ্যান্সার আছে তোমার কাছে? আকাশ এবারেও চুপ। সত্যি তো, সে কেন এসব পারে না? হিসাব মতে সৌম্য ছেলেটার বডি থেকে মাথা আলাদা করার কথা, অথচ সে ভুলেই বসেছিল। ঠিক ভুলে যায়নি,
কিন্তু কথাটা ভাবলে কেমন যেন লাগে, নিজেকে দুর্বল লাগে। কেন? আকাশ ঢোক গিলে বলে, সৌম্যকে আমি আরো অনেক কঠিনভাবে মারবো, এই জন্য ছেড় দিচ্ছি। আকাশের কণ্ঠ দুর্বল, যেন নিজের সাথে যুদ্ধ করে কথাটা বলল। নিয়াজ বোধহয় বুঝলো, হাসলো সে। বলে, আর সন্ধ্যাকে নিয়ে কি বলবে? আকাশের অস্থিরতা বাড়ে, সে যা করতে চায় তা পারে না। গতবার দেশে এসে মেয়েটিকে আঘাত করে তার নিজের অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল, এখন তো সে মেয়েটিকে আঘাত করার কথা ভাবতেও পারে না। কেন হয় এমন? এর উত্তর আকাশের কাছে নেই, একেবারেই নেই। নিয়াজ আকাশের কাঁধে হাত রেখে বলে, একটা কথার উত্তর দিবে আকাশ? আকাশ চুপ থাকলো। নিয়াজ আবারও বলে, তুমি গত 4 থেকে 5 বছর কোথায় কি করেছিলে, সেসব দিনের কথা তোমার মনে আছে? আকাশ কিছু ভাবছে। সে মাঝে মাঝে এসব মেলাতে পারে না। মায়ের সাথে রাগ করে সে ইংল্যান্ড যাওয়ার পর ইংল্যান্ডে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর তো আর মনে নেই। তারপর হঠাৎ একদিন নিজেকে ইংল্যান্ডের হসপিটালের বেডে আবিষ্কার করলো, যেখানে জেডি ছিল। সে জেডিকে মারলো, আর তারপর দেখলো চোখের পলকে কেটে গিয়েছে কবছর। তার অবাক লাগছিল। ইংল্যান্ডে তার নিজস্ব এক বিজনেস ছিল, মাফিয়া লিডের সঙ্গে সে যুক্ত ছিল, সবকিছুই সচল ছিল। সব জায়গায় নিজের অস্তিত্ব খুঁজে পেল। যখন যেখানে যা প্রয়োজন হয়েছে তখন সেখানে সে উপস্থিত ছিল। অর্থাৎ ইংল্যান্ডের বিজনেসম্যানদের সাথে মাফিয়াদের সাথে তার গত বছরের সব ফুটেজ ছিল। সে তারিখের হিসাব মিলাতে সেসব ফুটেজ চেক করলে সব জায়গায় নিজেকে দেখেছে, মিটিং থেকে শুরু করে সকল কাজে। শুধু সে মনে করতে পারে না সেসব। এরপর সে ডক্টরের সাথে দেখা করলে তাকে ইংল্যান্ডের ডক্টর থেকে জানানো হয় তার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কারণে কিছু কিছু স্মৃতি মনে আসে না। আকাশ ডক্টরের কথা শুনে বুঝেছিল তার এমন হওয়ার কারণ। এরপর তাকে তার ইংল্যান্ডের এক ফ্রেন্ড জানায় বাংলাদেশে তার ফ্যামিলির ব্যাপারে। তাকে জানায় এক ছেলে তার বাবাকে মেরে ফেলেছে সম্পত্তির লোভে, আর সেই ছেলে সৌম্য। সে শিমুকে প্রাইভেট পড়াতো। আকাশের বিশ্বাস হয়নি। সৌম্যকে সে যথেষ্ট ভালো ছেলে হিসেবে চিনত, কিন্তু প্রমাণ পাওয়ার পর তার বিশ্বাস হয়েছে। নিজের চোখে অবিশ্বাস করবে কিভাবে? তার সেই ফ্রেন্ড আরও জানায় সে বাংলাদেশে ফিরলে সবাই তাকে বলবে সৌম্যর বোন তার বউ, মেয়েটির পেটে তার বাচ্চা, এছাড়া ওরা তার খালাতো ভাই বোন। আকাশ বাংলাদেশে এসে সত্যি সত্যি সব কিছুর মিল পেল। তার ফ্রেন্ড যা যা বলেছিল সব মিলে গিয়েছিল। সে বুঝতে পারে না সবাই তাকে মিথ্যে কেন বলে। তার ফ্যামিলি যা বলে সেসবের কোনো প্রমাণ নেই। তার ফ্যামিলি বলে সে গত 5 বছর বাংলাদেশে ছিল, অথচ সে ফুটেজে স্পষ্ট দেখেছে সে ইংল্যান্ডের মাটিতে গত 5 বছর রাজত্ব চালিয়েছে, ঠিক সেভাবে যেভাবে মাস্টার্স করতে গিয়ে ইংল্যান্ডে এসবের সাথে জড়িয়েছিল। তার মায়েরা বলে সে বাংলাদেশে ছিল। তার বাবার জানাজা সে নিজে দাঁড়িয়ে পড়িয়েছিল, অথচ সে ফুটেজ চেক করলে সেদিনও নিজেকে ইংল্যান্ডের মাটিতে দেখতে পায়। এরপর তার ফ্যামিলি আরও বলে তার বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিমান ক্র্যাশ হয়েছিল। তার ফ্যামিলি তাকে যে ডেট বলেছে সেই ডেটে সে ইংল্যান্ডে অনেক বড় ডিল ফাইনাল করেছে, তার সাইন আছে সেখানে। এমনকি ফুটেজেও সে নিজেকে সেদিন ইংল্যান্ডে দেখেছে। তার ফ্যামিলির যা বলে একটা কিচ্ছুর প্রমাণ নেই। বিমান ক্র্যাশের একটা নিউজ বা ভিডিও পর্যন্ত নেই। একটা ছোট্ট প্রমাণ দিতে পারেনি তার ফ্যামিলি। সে কিভাবে বিশ্বাস করবে তার ফ্যামিলির কথাগুলো? উল্টো দিকে তার ফ্রেন্ডের বলা প্রতিটি কথার প্রমাণ আছে। প্রমাণগুলো বলে দেয় সে মায়ের সাথে রাগ করে চলে যাবার পর আর বাংলাদেশে ফেরেইনি, অথচ সবাই বলে সে নাকি সন্ধ্যাকে বিয়ে করেছে। তাছাড়া সে বিয়ে করার মতো ছেলেও নয়, আর না তো সেসবের প্রমাণ আছে। উল্টে গত কয়েক বছর সে ইংল্যান্ডে বিরাজ করেছে, সেসবের হাজারটা প্রমাণ তার কাছে আছে। কিন্তু এসব অনুভূতির নাম কি? সব মিলিয়ে তার নিজেকে মাঝে মাঝে পাগল লাগে। একদিকে হাজার হাজার প্রমাণ, আর একদিকে তার ফ্যামিলি। সে কাকে বিশ্বাস করবে? তার কেন সেসব দিনের কথা মনে নেই? যদি তার মনে থাকতো তবে তাকে বারবার ফুটেজ দেখতে হতো না, আর নিজেকে এত অসুস্থও লাগতো না। আকাশের মনে আছে সে ইংল্যান্ডে মাস্টার্স করতে গিয়ে মাফিয়া লিডারের সাথে যুক্ত হয়েছিল, সেখানেই লাইফ লিড করছিল। সে তখনও মাফিয়া কিং ছিল না, কিন্তু হসপিটাল থেকে ফিরে নিজেকে মাফিয়া কিং হিসেবে পেয়েছে আকাশ। সেসবের ফুটেজও স্পষ্ট আছে। আকাশ অবাক হয়েছিল, তবে তার মনে না থাকলেও ভীষণ খুশি হয়েছিল। তার বহুদিনের ইচ্ছা ছিল, যা হঠাৎ পেয়ে গিয়ে ভীষণ খুশি হয়। বর্তমানে ইস্ট লন্ডনের মাফিয়া কিং হিসেবে পরিচিত আকাশ ভিরাজ নওয়ান। কিন্তু আকাশের প্রথম প্রথম কেমন যেন নতুন লাগতো। মনে হতো এসব থেকে সে কিছুদিন দূরে ছিল। এখন যদিও তেমনটা মনে হয় না, তবে বাংলাদেশে ফিরলে নিজেকে ভীষণ দুর্বল লাগে। কি যেন পিছু টান তার। আকাশ হাঁসফাঁস করে। সৌম্যকে শাস্তি দেবে, আর সন্ধ্যাকে নিয়ে তার চিন্তাধারাগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করবে।
এই প্রতিজ্ঞা করে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সে দুটো কাজেই চরমভাবে হেরে গেল। সে পারছে না, দুর্বল হয়ে পড়ছে সে। কেন? এই কেনর উত্তর নেই তার কাছে। না, তার এত দ্রুত বাংলাদেশে ফেরা উচিত হয়নি। কি করতো সে? ইংল্যান্ডে যা ছটফট লাগে। আকাশ ঠিক করলো সে আবারও ইংল্যান্ড ব্যাক করবে, যতদিন না তার মাইন্ড সেট আপ করতে পারবে, তার লক্ষ্য পূরণ করার জন্য নিজেকে তৈরি করতে পারবে, ততদিন বাংলাদেশে ফিরবে না। এই মিথ্য পিছে টানের সুতো ছিঁড়ে তবেই সে আবারও এই বাংলাদেশের মাটিতে পা রাখবে। আকাশের চোখ মুখ শক্ত হলো, ভেতরটা যেয়ে তার ক্রোধে ফুটে উঠল। আকাশ আর দাঁড়ালো না, পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ করলো 1 ঘন্টার মাঝে তার ইংল্যান্ডের ফ্লাইটের টিকিট চাই। এরপর কিছু না বলে নিয়াজের পকেট থেকে গাড়ির চাবি নিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলে, এয়ারপোর্ট থেকে তোমার গাড়ি নিয়ে এসো। নিয়াজ অবাক হয়ে বলে, কোথায় যাবে তুমি? আকাশের ছোট্ট উত্তর, ইংল্যান্ড, মাকে জানিও, গুড বাই। নিয়াজ দ্রুত আকাশের পিছু যায় আর বলে, আকাশ যেও না, এখনো অনেক কিছু বাকি আছে। কে শোনে কার কথা? আকাশ ততক্ষণে গাড়িতে বসে হাওয়ার বেগে জায়গাটি প্রস্থান করে। নিয়াজ দৌড়লো, তবে কাজ হলো না। চরম হতাশার শ্বাস ফেলল সে। আবারও সব এলোমেলো হয়ে গেল। এর শেষ কোথায়? বাচ্চাটি ঘুমিয়ে যাওয়ায় সৌম্য শুধু বাচ্চাটিকে দেখে কেবিন থেকে বের হলো। কে যেন তার বোনকে 4 ব্যাগ রক্ত দিয়েছে। সে জানে তার বোনুর জীবন বাঁচানোর জন্য কখনো ঋণ শোধ করতে পারবে না, তবে তাকে একটা ধন্যবাদ দিতে চায় সৌম্য, সাক্ষাৎ করতে চায়। কেবিন থেকে বেরিয়ে নিয়াজ আর অরুণকে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া আপনারা কি জানেন বোনকে রক্ত কে দিয়েছে? ভাবনায় মশগুল নিয়াজের ধ্যান ভাঙে সৌম্যর কথায়। পাশে অরুণেরও। বেচার অরুণ এখানে এসে অনামিকাকে দেখে ছোটখাটো ছ্যাঁকা খেয়ে এক কোনায় বসেছিল। অবশ্য সন্ধ্যার সিচুয়েশন ভালো জেনে নিয়েছিল। এখন সন্ধ্যার বাচ্চাকে দেখে আসছে। সন্ধ্যাকে কি রক্ত দিয়েছে অরুণ, নিয়াজ কেউই জানে না। নিয়াজ, সৌম্য আর অরুণকে নিয়ে লোকটির খোঁজ করে। নিয়াজ, অরুণ আর সৌম্য নিয়াজের বয়সী এক ডক্টরের সামনে দাঁড়িয়ে আছে। অনেক নার্সকে জিজ্ঞেস করেছে, তবে কেউ বলতে পারেনি। শেষমেশ নিয়াজ তার এক কলিগ ডক্টরের কাছে এসেছে। সে এসব ব্যাপারে অবগত থাকে। লোকটি বলে, আমার রক্তের জন্য ছোটাছুটি করার আগে হঠাৎ কোথা থেকে একজন এসে বলল, আমার ব্লাডের গ্রুপ এবি নেগেটিভ, আমি ব্লাড দেব। আমরা তার রক্ত পরীক্ষা করে 1 ব্যাগ রক্ত নিই। সে বলে সে একাই 4 ব্যাগ দেবে, কারণ সন্ধ্যাকে বাঁচাতে হলে সন্ধ্যার 4 ব্যাগ রক্ত লাগবে। আমরা ছেলেটিকে না করে দিই। একজনের থেকে এত রক্ত নিলে সেই লোকটির জীবন আশঙ্কায় পড়ে যাবে। কিন্তু আমরা দ্বিমত পোষণ করতে ছেলেটি ক্রোধে ফেটে পড়ে। আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আমার থেকে 4 ব্যাগ রক্ত নিবি নাকি তোর লাশ ফেলবো, কোনটা? কুইক বল, কুইক। এটুকু বলে ডক্টর থামলো। নিয়াজ, অরুণ আর সৌম্য বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। নিয়াজ বলে, কে সে? নাম কি? দেখতে কেমন? ডক্টর জানায়, জানি না কে সে, নাম বলেনি। আর দেখতে কেমন তাও জানি না। নিজেকে পুরো কালো পোশাকে আবৃত করে রেখেছিল। মুখে কালো রুমাল বাঁধা ছিল। মুখ দেখায় না আমাদের, তবে তার চোখের মণি ছিল সাদা, কিন্তু সে চোখে সোনালি রঙের লেন্স পড়েছিল। 4 ব্যাগ ব্লাড দেওয়ার পর সে তার চোখের লেন্স দুটো খুলে এখানে ফেলে চলে যায়। তখন দেখেছিলাম তার চোখের মণি দুটো অনেক সাদা। এতটুকুই। ছেলেটি ঠিক করে হাঁটতে পারছিল না। রেস্ট নিতে বলায় আবারও রেগে তাকিয়েছিল, তাই আমরা আর কিছু বলিনি, তাকে যেতে দিয়েছি। ডক্টরের কথা শুনে সৌম্য, নিয়াজ, অরুণ রীতিমতো স্তব্ধ হয়ে যায়। নিয়াজের মাথা ঘুরছে। সোনালি লেন্স পড়েছিল, তার মানে সন্ধ্যার ঘরে এই ছেলেই গিয়েছিল। কে এই ছেলে যে সন্ধ্যার ছেলেকে মারতে চায়, অথচ নিজের জীবনের পরোয়া না করে সন্ধ্যাকে বাঁচায়? আর সবচেয়ে মুখ্য বিষয়, সন্ধ্যা আর আকাশের সম্পর্ক খারাপ করার জন্য একটি উপায়ও বাদ রাখেনি। নিয়াজের মস্তিষ্ক ফাঁকা লাগে, কিছু বুঝতে পারছে না। সৌম্য, অরুণ, নিয়াজ চিন্তিত বদনে সন্ধ্যার কেবিনে প্রবেশ করে। আসমানি নাওয়ানের কোলে সন্ধ্যার বাচ্চা। সৌম্যকে দেখে সে এগিয়ে এসে বাচ্চাটিকে সৌম্যর দিকে বাড়িয়ে দেয়। সৌম্য আপাতত এসব কিছু চিন্তা বাদ রেখে তোয়ালে মোড়ানো তার ফুটফুটো ভাগ্নেকে কোলে তুলে নেয়। হাত কাঁপছে তার, তার বোনুর অংশ এটা, সে মামা হয়েছে। সৌম্য ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। বাচ্চাটি সৌম্যকে দেখে কি খুব চিনে ফেলল কি জানি, তবে সৌম্যর দিকে চেয়ে ঠোঁট প্রসারিত করে হেসে ফেলল। এটা দেখে সকলেই হাসলো। পাশে দাঁড়ানো অরুণ বলে, আরে বাহ, এক দেখায় মামাকে চিনে নিয়েছে, এবার আমি চাচ্চুকে চিনলেই হয়। সৌম্য ঝাপসা চোখে আসে, বিড়বিড় করে, আমার বাবা। সন্ধ্যা তার ভাই আর বাচ্চাটির দিকে চেয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। সৌম্য বাচ্চাটিকে নিয়ে সন্ধ্যার কাছে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, বনু নিতে পারবি ওকে? সন্ধ্যা বা হাতে বুকে ইশারা করে বলে, পারবো ভাইয়া, এখানে দাও।
সৌম্য বাচ্চাটিকে আলতো করে সন্ধ্যার বুকের উপর শুইয়ে দেয়। সন্ধ্যার পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শীতল শিহরণ বয়ে যায়। বা হাত তার বাচ্চার পিঠে রাখে। ছেলের কপালে ছোট্ট এক চুমু খেয়ে চোখ বুজে বুক ভরে শ্বাস নেয়। সকলে মুগ্ধ হয়ে দেখে মা ছেলের এই দৃশ্য। মুখে হাসির ঝিলিক। আসমানি নওয়ান নিয়াজকে জিজ্ঞেস করে, আকাশ কোথায় নিয়াজ? নিয়াজ তাকায় আসমানি নওয়ানের দিকে। তাকায় বন্ধ চোখে বাচ্চাকে বুকে নিয়ে শয়নরত সন্ধ্যার দিকে। ঢোক গিলে বলে, আকাশ আবারও ইংল্যান্ড ব্যাক করেছে। কথাটা শুনে সবাই ভীষণ অবাক হলো। সন্ধ্যার বুকটায় চিনচিনে ব্যথার হাজির হলো। তবে সে সেভাবেই রইল যেভাবে এতক্ষণ ছিল। নিয়াজ এগিয়ে এসে সৌম্যর পাশে সন্ধ্যার বেডের কাছে দাঁড়ায়। সে চাইছে আকাশের ব্যাপারে সন্ধ্যা যে ভুল ধারণা পোষেছে তা ভেঙে দিতে। ভাবনা অনুযায়ী বলে, সন্ধ্যা তুমি আকাশকে ভুল বুঝ। সন্ধ্যা নিয়াজকে কথা শেষ করতে দেয় না। চোখ বুজে রেখেই বলে, আপনাদের আকাশকে নিয়ে আমার সামনে আর সাফাই গাইবেন না। শুধু সাফাই নয়, আর কখনো তাকে নিয়ে আমার সামনে কিচ্ছু বলবেন না। এবার আমাকে শান্তি দিন আপনারা। আমি আমার বাচ্চাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। আর কিচ্ছু চাই না আমার। দয়া করে আমার এইটুকু শান্তি কেড়ে নেবেন না প্লিজ। সন্ধ্যার কথাগুলো অত্যন্ত দৃঢ়, অথচ স্বর ভাঙা। সকলে অসহায় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার পানে। নিয়াজ, সৌম্য, আসমানি নয়ন, অরুণ, ইরা, শিমু সকলের চোখের কোণে পানি জমেছে। আকাশের জন্য কত শত পাগলামি করে আকাশের থেকে প্রতিনিয়ত পাগল উপাধি পাওয়া মেয়েটি হঠাৎ করেই কি দারুণ শক্ত প্রাচীরে পরিণত হয়ে গেল। সন্ধ্যা তার বাচ্চাকে আরেকটু শক্ত করে ধরল নিজের সাথে। এই প্রাণটাই তার সব, তার বাঁচার অনুপ্রেরণা, তার জীবন। তার সেই ভালোবাসার আকাশ তার মনে আজীবন রয়ে যাবে। এই বদলে যাওয়া আকাশের সাথে শত শত মাইল দূরত্ব রেখে বাজবে শুধু তার বাচ্চাকে নিয়ে। সে আর কখনো আকাশকে চাইবে না, ভুল করে মনের অজান্তেও না। সে আজ সত্যি আকাশকে মুক্তি দিয়ে দিল। আকাশের জন্য হৃদয়ের দরজাখানা খুব শক্ত বাঁধনে বাঁধল সে। আর তার সেই ভালোবাসায় ভরিয়ে দেওয়া আকাশের ছোট্ট প্রাণের এক ছোট্ট পৃথিবী গড়ে তুলল। বন্ধ দু চোখের কোণ ঘেঁষে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যা বাঁধতে পারল না এটুকু, তবে মুখে একখানা হাসি ফোটাতে ভুলল না। তার হাসি আর তার ছোট্ট প্রাণী আজ থেকে তার জীবনের সঙ্গী হয়ে গেল। চোখের পলকে পেরিয়েছে 2 বছর। সুখ দুঃখ মিলিয়ে কিভাবে যেন সময়গুলো কেটে গেল। সন্ধ্যা নিজেই তার বাচ্চার এক ছোট্ট নাম রেখেছে, সৃজন। সৃজন নামের অর্থ সৃষ্টি। মানুষ যেমন কল্পনায় পুনর্জন্মের কথা ভাবে, সন্ধ্যার মনে হয় সে জীবন দিয়ে সেই পুনর্জন্মের ব্যাপারটি উপলব্ধি করেছে। আকাশকে হারিয়ে সে তো প্রায় মরেই গিয়েছিল। বাচ্চার আশা ছেড়েই দিয়েছিল। কখনো কখনো নিজের মৃত্যু কামনা করত। ঠিক সেই সময় তার এই ছোট্ট প্রাণ এসে তাকে আবারও নতুন করে বাঁচতে শেখালো। জীবন্ত লাশের মাঝে প্রাণ ফিরিয়ে দিল আল্লাহর এই ছোট্ট সৃষ্টি। যে সৃষ্টিকে ঘিরে সন্ধ্যা আবারও নতুন করে জীবন ফিরে পেল, ঠিক যেন তার পুনর্জন্ম হলো। এজন্যই মূলত সন্ধ্যা তার বাঁচার একমাত্র অবলম্বন তার ছোট্ট প্রাণের নাম রেখেছে সৃজন। আকাশ সৃজন হওয়ার রাতে যে ইংল্যান্ড পাড়ি জমালো, এরপর সে আর বাংলাদেশে ফেরেনি। সকলের সাথে টুকটাক যোগাযোগ ছিল, এখনো আছে হয়তো, তবে সন্ধ্যার সাথে একদমই যোগাযোগ ছিল না, এখনো নেই। দুজন দুজনের মতো আলাদা জীবন নিয়ে হয়তো বড্ড ব্যস্ত। সন্ধ্যা তো সৃজনকে নিয়ে ভীষণ ব্যস্ত। সৃজন হওয়ার পর কয়েক মাসের মাথায় সন্ধ্যার এইচএসসি এক্সামের ডেট দিয়ে দেয়। সকলে সন্ধ্যাকে বলেছিল এবছর গ্যাপ দিতে, কিন্তু সন্ধ্যা কারো কথা শুনল না। সে পড়াশোনায় গাফিলতি করলে কি করে হবে? তার সৃজনের ভবিষ্যৎ কি হবে? সে কারো কথা শুনল না, পড়তে আরম্ভ করল। শুয়ে বসে ছোট্ট প্রাণকে বুকে নিয়ে দিনরাত এক করে পড়াশোনা করল। আর্টস সাবজেক্ট হয়, খুব বেশি অসুবিধা হয়নি। এরপর পরীক্ষার ডেট চলে আসলো। মোটামুটি সুস্থ একটা শরীরেই পরীক্ষাগুলো দিল, কিন্তু রেজাল্ট খারাপ হয়েছিল। পরীক্ষার কমাস আগে পড়ে পরীক্ষা দিলে যা হয়, সন্ধ্যাও তেমনই হয়। টেনে টুনে 4 পয়েন্ট পায়। এসএসসিতেও তার প্লাস ছিল না। দুটো রেজাল্ট নিয়ে সে হতাশ ছিল। এই রেজাল্ট নিয়ে সে অ্যাডমিশনে টিকবে কি করে? যখন আশা ছেড়ে দিয়েছিল তখন তার সৌম্য ভাইয়া আর লামিয়া তাকে সাহস জুগিয়েছে। সন্ধ্যা সাহস নিয়ে আবারও অ্যাডমিশনের জন্য পড়তে শুরু করলো। টানা 3 মাস প্রচুর পড়ল মেয়েটা। এই কমাস পড়াশোনা আর তার ছোট্ট প্রাণ সৃজনকে ঘিরেই ছিল শুধু। দেখতে দেখতে অ্যাডমিশনের পরীক্ষা চলে আসলো। সন্ধ্যা বেশ কয়েকটি ভার্সিটির পরীক্ষায় অংশগ্রহণ করলো, যার মধ্যে অন্যতম ছিল ঢাকা ভার্সিটি। এরপর শুরু হলো রেজাল্টের অপেক্ষা। সন্ধ্যার সে কি টেনশন! আল্লাহর অশেষ রহমতে সন্ধ্যার লামিয়া টিকে গেল ঢাকা ভার্সিটির অর্থনীতি ডিপার্টমেন্টে।
সন্ধ্যার লামিয়া সেদিন রেজাল্ট পেয়ে দুজনকে জড়িয়ে ধরে ভীষণ হেসেছিল। দুজনের চোখের কোণে ছিল পানি। অনেকগুলো কারণের মাঝে একটু অন্যতম কারণ ছিল আকাশ ব্যতীত সন্ধ্যার নিজের এক পরিচয় গড়ে তোলা, যার প্রথম সিঁড়ি সে পার করতে পেরেছে। আরেকটি কারণ, সন্ধ্যার লামিয়া আলাদা হয়ে যায়নি, একই জায়গায় একই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছে। এই জন্য তো লামিয়া কান্নাই করে দিয়েছিল। সন্ধ্যা আসে। লামিয়া তার জীবনের এক আশ্চর্য রকম নিঃস্বার্থ বন্ধু, যাকে দেখলে সন্ধ্যার বিস্ময় কাটে না। মেয়েটা তার বিপদের দিনে কি শক্ত ঢালের ন্যায় সাপোর্ট দেয় বিনা স্বার্থে। গত 2 বছরে সৌম্য নওয়ানবাড়ির চৌকাঠ ফেরোয়নি। তার কথার বরখেলাপ সে করেনি, তবে সকলের সাথে দেখা করেছে, এখনো করে, হয় বাইরে নয়তো সন্ধ্যারা সৌম্যর ভাড়া বাড়ি গিয়ে দেখা করে। সৌম্য এখনো চাকরি হয়নি, বহু চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে। টিউশন করিয়ে অভাবী এক সংসারের জার্নি পার করছে এককালে সেই বিলাসী ইরাকে নিয়েই। ধরণীর বুকে সকালের আলো ফুটছে, ভাসমান সাদা মেঘের ফাঁক দিয়ে একটু একটু করে উকি দিচ্ছে সূর্যের আলো। ফজরের পর সৃজনের ঘুম থেকে ওঠার অভ্যাস, সে অনুযায়ী আজও তার ঘুম ভাঙে। সন্ধ্যা ছেলেকে ফ্রেশ করিয়ে বাগানে এনেছে। এখন সন্ধ্যা বাগানের ফাঁকা জায়গায় উল্টো দিকে দৌড়াচ্ছে, আর সন্ধ্যার দিকে দৌড়ে আসছে 2 বছরের সৃজন, যার উচ্চর হাসির শব্দ চারদিকে ছড়িয়ে পড়ছে। ধবধবে ফর্সা সৃজনের উপর রৌদ্রের ছিটে ফোঁটা এসে পড়ছে, যা বাচ্চা সৃজনের সৌন্দর্য শতগুণে বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যার পরনে কালো রঙের একটি সুতি শাড়ি কুচি করে পরা, আঁচল কোমরে গুজে রাখা, হাস্য সমান চুলগুলো একটি লম্বা বিনুনি গাঁথা। হাস্যোজ্জ্বল মুখে ছেলের দিকে চেয়ে উল্টো দিকে পিছিয়ে যাচ্ছে দৌড়ের ভঙ্গি করে। সৃজনের পরনে কালো টি শার্ট প্যান্ট। বাচ্চা ছেলেটি দুহাত মেলে হাসতে হাসতে মায়ের দিকে দৌড়ে যাচ্ছে। মা ছেলের মাঝে যেন প্রতিযোগিতা চলছে। সন্ধ্যা সৃজনের থেকে পালানোর ভঙ্গি করছে, অন্যদিকে সৃজন তার মাকে ধরার জন্য দৌড়ে যাচ্ছে। আধো আধো স্বরে বলে, মা দালাও, তোমাকে দোলতে পারি না। সন্ধ্যা হাসতে হাসতে পেছায় আর বলে, এসো আব্বা, এই তো আমি, এভাবে ধরে দেখাও। সৃজন দৌড়ায়, কিন্তু বাচ্চা ছেলেটি হাঁপিয়ে গিয়েছে, অনেকক্ষণ থেকে এমন করে দৌড়াচ্ছে। না পেরে সে থেমে গিয়ে হাঁপায়। ছেলেকে থামতে দেখে সন্ধ্যার পা থেমে যায়। সে আর পেছল না, কাঁচা মাটিতে হাঁটু মুড়ে বসে, দুহাতে মেলে দেয় সৃজনের দিকে। আবেগী সুরে ডাকে, আব্বা। মায়ের ডাকে সৃজন সামনে তাকায়। মাকে হাত বাড়িয়ে থাকতে দেখে সৃজন আর দাঁড়ায় না, এক দৌড়ে গিয়ে সন্ধ্যাকে জাপটে ধরে। দুহাতে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে শব্দ করে হাসতে থাকে। সন্ধ্যাও হাসে শব্দ করে। সৃজন হাসতে হাসতে বলে, আমি মাকে দোলেছি, মা হেলে গেছে, আমি জিতে গেছি। কথাটা বলে আবারও খিলখিলিয়ে হেসে ওঠে সৃজন। সন্ধ্যা ছেলের গালে দুটো চুমো খেয়ে হেসে বলে, তুমি জিতে যাওনি, আমার আব্বা জিতেছে, তুমি তো আমার আব্বা নও। মায়ের কথায় সৃজন গাল ফুলিয়ে বলে, তুমি মিথ্যা কথা বলেছ, তো আমি তোমার আব্বা, বুঝে তো। ছেলের কথায় সন্ধ্যা শব্দ করে হেসে ওঠে। সৃজনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ইস, বুঝেছি তো, তুমি আমার একমাত্র সোনা আব্বা। সৃজনের মুখে হাসি ফোটে। মায়ের গলা জড়িয়ে ধরে এবার পিছন থেকে আসমানি নয়নের কোমর হাত রেখে বলে, মা ছেলের খেলা শেষ হলো, জান্নাত তুই ভার্সিটি যাবি না, ঘড়ি দেখেছিস? খালার কথায় সন্ধ্যার হুঁশ ফিরে। সৃজনকে কোলে নিয়ে দৌড়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে, একদম ভুলে গিয়েছি আম্মা, কয়টা বাজে? আসমানি নয়ন সন্ধ্যার পিছু পিছু যায় আর বলে, 8:30 বাজে। ধীরে যা, আমার নাতিটাকে ফেলবি নাকি? সন্ধ্যা পায়ের গতি কমায়, হেসে বলে, হ্যাঁ, তোমার নাতিকে আছাড় খাওয়াবো। সৃজন মায়ের গলা জড়িয়ে রেখেছে। আসমানি নয়নের দিকে তাকিয়ে আদো আদো স্বরে বলে, দাদিমা, মা আমাকে আচাল খাওয়াবে, আমি আচাল খাওয়াবো। সৃজনের কথায় আসমানি নয়ন আর সন্ধ্যা দুজনেই শব্দ করে হেসে ওঠে। সন্ধ্যা সৃজনকে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে সৃজনের গালে চুমো এঁকে বলে, দাদিমার হাতে খেয়ে নাও, মা এক্ষুনি আসছি। সৃজন ভদ্র ছেলের মতো মাথা নেড়ে বসে থাকলো। সন্ধ্যা এক প্রকার দৌড়েই ঘরে চলে যায়। লামিয়াকে বলেছিল 9টার মধ্যে পৌঁছে যাবে ভার্সিটি, পারবে বলে মনে হয় না। ঘরে এসে সন্ধ্যা দ্রুত কাভার থেকে শাড়ি নেওয়ার জন্য তাড়াহুড়ো একটি সাদা শাড়ি বের করে। দৃষ্টি সেদিকে পড়লে সন্ধ্যা থেমে যায়, দৃষ্টি আটকে যায় কিছু সময়ের জন্য। গত 2 বছরে সাদা রংটা আর কখনো পরা হয়নি, যদিও এই রংটা তার খুব পছন্দের, সাথে পছন্দ তার এক হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরও। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে সাদা শাড়িটি যথাস্থানে রেখে আরেকটি কালো শাড়ি বের করে। শাড়িটি কুচি করে পরে নেয় দ্রুত। লম্বা বিনুনির নিচে ছাড়া চুলগুলো আঁচড়ে আবারও বিনুনিটি পিছনে রাখে, যা হাঁটুতে ছুঁই ছুঁই। এরপর মাথার ওপর একটি কালো ওড়না ছেড়ে দেয়। বাহাতি সোনালি রঙের একটি চেইন ঘড়ি পরে নেয়।
এটাই তার বেশভূষা। বাইরে বেরোলে এভাবেই বের হয় সে। কাঁধে একটি সাইড ব্যাগ ঝুলিয়ে দেয় সন্ধ্যা। একটি ছোট্ট কাভার থেকে সৃজনের জন্য শার্ট প্যান্ট বের করে হাতে নেয়। অপর হাতে টেবিলের ওপর থেকে হেলমেট নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং এসে দেখলো সৃজন নেই। আসমানি নাওয়ানকে জিজ্ঞেস করলে সে বলে, ওকে খাইয়েছি, অরুণের ঘরে গিয়েছে ও, তুই খেয়ে নে। সন্ধ্যা মাথা নেড়ে বলে, এখন খেতে ইচ্ছে করছে না আম্মা, এসে খাবো। আসমানি নাওয়ান জোর করলেন না। সকালে না খাওয়ার বদ অভ্যাস করছে এই মেয়ে, বললেও শোনে না, জেদি হয়েছে। সে লামিয়াকে বলে দিবে। লামিয়াকে পিটিও হলেও খাওয়ায়। এই জন্য আর কিছু বলল না। সৃজন অরুণের ঘরে অরুণের মাথার কাছে এসে দাঁড়িয়েছে। দু হাতে অরুণের মাথার চুল ধরে টানছে আর ডাকছে, অলুন ওটো, অলুন ওটো অলুন। অরুণ নড়ে চড়ে ঘুম ঘুম স্বরে বলে, বিদায় হো বাপ, তোকে অনেক চকলেট কিনে দেবো, এখন আমাকে ঘুমোতে দে। সৃজন মানল না। সে আবারও অরুণের মাথার চুল ধরে টানতে টানতে বলে, অলুন ওটো, চকলেট দাও। সন্ধ্যা ঘরের দরজায় দাঁড়িয়ে ছেলের কাণ্ড দেখে হতাশ হয়। সৃজনের প্রতিদিনের রুটিন এটা। অরুণকে ঘুমাতে দেখলে এসে এভাবে ডাকবে, যতক্ষণে অরুণের ঘুম ভাঙবে। সন্ধ্যার আব্বা বলে ডাকলে সৃজন অরুণের মাথার চুল ছেড়ে মায়ের কাছে দৌড়ে এসে বলে, মা, অলুণ ওঠে না, চকলেটও দেয় না। সন্ধ্যা সৃজনের প্যান্ট শার্ট বদলে দিতে দিতে বলে, উঠবে, তুমি অরুণ বলা বাদ দাও না কেন, ওটা তোমার অরুণ চাচ্চু, বুঝেছ? সৃজন মায়ের কথা নাকচ করে বলেন, না, ওটা আমার অলুণ, আমার অলুণ, আমার বন্ধু। সন্ধ্যা হাসলো। এসব পাকা পাকা কথা সব অরুণ শেখায়, যদিও সৃজন আর পাঁচজনের চেয়ে সব দিক দিয়ে এগিয়ে। সে হাঁটতে শুরু করেছে দ্রুত, কথাও বলে দ্রুত, তবে তার সব কথা স্পষ্ট নয়। তাছাড়া প্রতিটি কথা খুব ভালোভাবে বোঝে। সব মিলিয়ে সৃজন এখনই যেমন বিচক্ষণ ধরনের, তেমনি সব কিছুতে সবার চেয়ে এগিয়ে। এজন্য নিয়া সৃজনকে স্মার্ট বয় বলেই ডাকে। আসমানি নাওয়ান মাঝে মাঝে মলিন গলায় বলে, সৃজন একদম আকাশের মতোই হয়েছে। আকাশও না কি সবকিছু এত ফাস্ট ছিল। গায়ের রং ধবধবে ফর্সা, যা আকাশের মতো। চোখের মণি দুটো আকাশের মতো সোনালি রঙের। অনেকে তো বলে চেহারাও হুবহু আকাশের মতো। সন্ধ্যার কাছেও তেমনই লাগে, তবে সেসব ভাবনাকে তার মনে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। এসব ভাবনার ইতি ঘটায় সন্ধ্যা। সৃজনকে রেডি করিয়ে কোলে নেয়। অরুণের ঘরের দরজা ফিরিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে সৃজনের দু পায়ে জুতো পরিয়ে দিয়ে আসমানি নাওয়ানকে বিদায় দিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, আম্মা, অরুণ ভাইয়াকে দ্রুত পাঠিয়ে দিও, নয়তো আমার ক্লাস মিস যাবে। আসমানি নাওয়ান সম্মতি দেয়। সন্ধ্যা সৃজনকে বাড়ি রেখে কখনো ভার্সিটি যায় না। সব সময় সৃজনকে সাথে নিয়ে যায়। যখন যখন ক্লাস থাকে তখন অরুণ নয়তো সৌম্যর কাছে রাখে। সৌম্য বা অরুণ কেউ না কেউ ভার্সিটিতে যায় সন্ধ্যার সৃজনের জন্য। মাঝে মাঝে সন্ধ্যার অন্য ডিপার্টমেন্টের ফ্রেন্ডরাও সৃজনকে নেয়। সন্ধ্যাকে যতজন চেনে সকলে সৃজনকে ভীষণ আদর করে। পুতুলের মতো বাচ্চাটিকে অনেক অপরিচিতরাও এসে কোলে নেয়, গাল টানে, কখনো গুলুমুলু গালে চুমুতে ভরিয়ে দেয়। ভার্সিটি চান্স পাওয়ার পর লামিয়া স্কুটি দিয়ে সন্ধ্যার স্কুটি চালানো শিখেছিল। এরপর আসমানি নাওয়ান তাকেও একটি স্কুটি কিনে দেয়। সন্ধ্যার যখন ইচ্ছে হয় তখন বাচ্চাকে নিয়ে স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। মা ছেলের ভীষণ ভালো লাগে স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে। সন্ধ্যা গ্যারেজে এসে তার স্কুটির উপর সৃজনকে বসিয়ে দেয়। এরপর সে হেলমেট পরে সৃজনের সামনে স্কুটিতে বসে পড়ে। নিরাপত্তার জন্য একটি বেল্ট পরে নেয়, যে বেল্টের সাথে সৃজনের কোমর আটকে থাকে। অর্থাৎ একটি বেল্টের মাঝে দুই মা ছেলে আটকে থাকে। এই বেল্টকে বাচ্চার সেফটি হার্নেস বেল্ট বা স্কুটার বেবি হার্নেস বেল্ট বলে। বেল্টটি পরার পর সন্ধ্যা ঘাড় বাঁকা করে বলে, আব্বা, শক্ত করে ধরেছ? সৃজন তার ছোট ছোট দুহাত বাড়িয়ে সন্ধ্যার কোমরের দুপাশ শক্ত করে ধরে বলে, দলেছি। সন্ধ্যা এসে সৃজনের ঠোঁটে একটা চুমো খায়। মায়ের আদর পেয়ে সৃজন হাসে। এরপর সন্ধ্যা স্কুটি স্টার্ট দেয়। পিছন থেকে আসমানি নাওয়ান বলেন, সাবধানে যেও দাদু ভাই। সৃজন পিছু ফিরে ডান হাত দিয়ে ইশারা করে আর আদো আদো স্বরে বলে, তাতা দাদিমা। আসমানি নাওয়ান হাসলেন, সন্ধ্যাও হাসলো। আবারও সৃজনকে ভালোভাবে ধরে বসতে বললে সৃজন বাধ্য ছেলের ন্যায় মাকে শক্ত করে ধরে মায়ের পিঠে বাম গাল ঠেকিয়ে দেয়। মিটিমিটি বাতাস গায়ে লাগছে। সৃজনের মুখে হাসি ফোটে। বোঝা যাচ্ছে মায়ের সাথে এভাবে স্কুটিতে যেতে পেরে সে ভীষণ খুশি। ট্রাফিক সিগন্যালের কারণে রাস্তায় গাড়িগুলো সব একে একে থেমে গেছে। সকলের সাথে সাথে সন্ধ্যাও স্কুটি থামিয়ে অপেক্ষা করছে। হাত ঘড়িতে একবার সময় দেখলো। লামিয়ার হাতে আজ মার খেতে হবে নিশ্চিত। সৃজন দুহাতে মাকে জড়িয়ে ধরে রেখেছে। বাঁদিকে ফিরে আশপাশটা কুটুকুটু চোখে দেখছে।
তাদের পাশে আরো অনেক গাড়ি থেমেছে, যার মধ্যে অন্যতম গাড়ি বাইক সিএনজি। সন্ধ্যা স্কুটি থেকে বাঁদিকে অল্প কিছু দূরত্বে একটি বাইক, যে বাইকে 30 বছর বয়সী লোক বসা। পরনে সাদা প্যান্ট, সাদা শার্ট, দু হাতে গ্লাভস, বুকে রাইডিং জ্যাকেট, দুপায়ে ব্রাউন কালার রাইডিং বুট, মাথায় সাদা কালো রঙের সংমিশ্রণের একটি হেলমেট। বোঝা যাচ্ছে সকাল সকাল বাইক রাইডিংয়ে বেরিয়েছে, কিন্তু এখানে এসে আটকে গিয়েছে। জ্যামে আটকে মারাত্মক বিরক্ত সে। বাইকের হাতল থেকে হাত সরিয়ে মাথার হেলমেট খুলে ডান হাতে নিলে দৃশ্যমান হয় তার চেহারা, যাকে দেখতে এক সুদর্শন যুবকের মতোই লাগে। ধবধবে ফর্সা গালে চাপ দাড়িতে ভরপুর, উঁচু নাক, দীর্ঘ কপাল, সবচেয়ে আকর্ষণীয় যা লাগে তা হলে সোনালি দুটো চোখের মণি। সে বিরক্তি নিয়ে ডানে বামে মাথা নাড়ায়। হঠাৎ দৃষ্টি আটকায় তার ডান দিকে একটি স্কুটিতে বসা এক বাচ্চা ছেলের উপর, যার দৃষ্টি তারই উপর। আকাশকে যে বিষয়টি সবচেয়ে বেশি অবাক করল, বাচ্চা ছেলেটির চোখের মণি দুটো একদম তার চোখের মণির মতোই সোনালি। সৃজন আকাশের দিকে অনেকক্ষণ থেকে তাকিয়ে আছে। বাচ্চা ছেলেটি বোধহয় আকাশকে চেনার চেষ্টা করছে। এটুকু বাচ্চা দৃষ্টি কি ভীষণ তীক্ষ্ণ। আকাশ সৃজনের চোখের দিকে চেয়েই হেলমেটটি আবারও পরে নেয়। বিড়বিড় করে আওড়ায়, ইন্টারেস্টিং। তখনই ট্রাফিক সিগন্যালে লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলে ওঠে। সকলের গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলেও আকাশ তার বাইকে প্রথমেই অনেকটা হাই স্পিড ছাড়ে। ফলস্বরূপ কয়েকটা গাড়ির সাথে ধাক্কা লাগে, তবে তার মাঝে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না। কয়েকটি ধাক্কা খাওয়া গাড়ির মাঝে আশেপাশে সন্ধ্যার স্কুটিও ছিল, যার সাথে আকাশের বাইক ধাক্কা খায়। সন্ধ্যা স্কুটি সহ ডান দিকে পড়তে পড়তে বেঁচে যায়। শক্ত হাতে স্কুটি চেপে সোজা করে ঘাড় বাঁকিয়ে ডান হাত পিছনে নিয়ে সৃজনকে ধরে। হাত তার পানি শুকিয়ে গিয়েছিল। আজ তার এই প্রাণটার কিছু হয়ে গেল বলে নিজেকে সামলে নিতে পেরে সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সৃজনের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, আব্বা ঠিক আছো? সৃজন ভীষণ ভয় পেয়েছে। মাকে আরো শক্ত হাতে চেপে ধরে ছোট করে বলে, হুঁ। সন্ধ্যার সামনে তাকায়। চোখে পড়ে একটি সাদা শার্ট প্যান্ট পরিহিত লোক বাইক নিয়ে এলোমেলোভাবে ছুটে চলছে। সন্ধ্যার রাগান্বিত স্বরে চেঁচিয়ে বলে, এই অন্ধ মূর্খ, এই চোখ নেই? আকাশ শুনতে পেল কি না, সে তো তার মতোই ছুটছে। যেন আরও গাড়ির সাথে ধাক্কা লেগে কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও তার কিছু যায় আসে না। সন্ধ্যা লোকটির এমন অসভ্যের মতো কাণ্ড দেখে রেগে তার বা পায়ের জুতো খুলে বা হাতে আকাশের দিকে ছুঁড়ে মারে। আকাশের দৃষ্টি আয়নায় পড়তে দেখলো তার দিকে কেউ জুতো ছুঁড়ে মেরেছে। সে দ্রুত বাইকে ডান দিকে একদম হেলে নেয়, যেন রাস্তার সাথে ঘেঁষে গেল। সন্ধ্যা ছুঁড়ে ফেলা জুতোটি আকাশের উপর দিয়ে চলে গেলে আকাশ আবারও বাইক সোজা করে। চোখে মুখে অসম্ভব ক্রোধ হানা দিয়েছে। সিদ্ধান্ত নেওয়া শেষ, যে তার দিকে জুতো ছুঁড়েছে আজ তার লাশ না ফেলে সে এই জায়গায় প্রস্থান করবে না। বাইক এই পথে উল্টো ঘোরাতে নেয়। তখনই আবারও আয়নায় দৃষ্টি পড়লে আকাশের দৃষ্টি শীতল হয়। আয়নায় স্পষ্ট দৃশ্যমান সন্ধ্যার রাগান্বিত মুখ। সন্ধ্যার মাথায় হেলমেট থাকলেও তার শ্যামলা ঘামার্ত মুখটা স্পষ্ট দৃশ্যমান। আকাশ মোড় ঘোরায় না, বরং সোজা পথে বাইকের স্পিড আগের চেয়েও বাড়ায়। আয়নায় সৃষ্ট সন্ধ্যার প্রতিবিম্বে দৃষ্টি নিবদ্ধ রেখে হেলমেটের ভেতরেই সামান্য ঠোঁট বাঁকালো আকাশ। রাগে সন্ধ্যার শরীর কাঁপছে এখনো। সে নিজেকে সামলে ডান পায়ের জুতো খুলে রেখে সৃজনকে ধরে বসতে বলে স্কুটি স্টার্ট দেয়। ছোট্ট সৃজন মাকে ধরে রেখেই বাঁদিকে হেলে অস্পষ্ট হয়ে আসা অদৃশ্য হাওয়ার পথে আকাশের বাইকের দিকে চেয়ে থাকে। এতক্ষণ ভাবার পর কিছু মনে পড়েছে বোধ হয় তার। মায়ের বলা তখনকার অন্ধমূর্খ শব্দটি আর তার মনে আসা নামটি মিলিয়ে আদো আদো স্বরে আওড়ায়, অন্ধমূর্খ বাতাস বাবু।